শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, দিনটি সবার ভালো কাটুক, সুন্দর কাটুক সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সকালটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে যখন অতিথিরা আসে এবং অতিথিরা আসলে আমাদের এই আয়োজনকে অনেক বেশি সমৃদ্ধ করে তোলে। তাদের পুরো জীবনটাকে জানার আমরা চেষ্টা করি, জানাতে চেষ্টা করি। আজকে তার ব্যতিক্রম হবে না, আমরা আজকে অতিথির কাছে যাব, কিন্তু তার আগে যাচ্ছি সাকির কাছে। শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। আজকে আমাদের মাঝে যে আছেন সে কিন্তু আসলে একটা উদাহরণ হতে পারে, একটা দৃষ্টান্ত। সে কারণেই হয়তো বা আমাদের আজকের অতিথির আসনে এসে। চলো দর্শককে জানাই কে আছে আমাদের সাথে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি দৌড়বিদ শিরিন আক্তার। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। দারুণ করে বললেন যে অশেষ রহমতে ভালো আছেন আল্লাহর। এই যে পরিতৃপ্তি, এই বিষয়গুলো তো আসলে ধীরে ধীরে আসবেই, কিন্তু একদম শুরুতেই আপনার শৈশব সম্পর্কে জানতে চাই। শৈশব সম্পর্কে আসলে খুব ছোটবেলায় যখন আমার যতটুকু মনে আছে সেখান থেকে খুব শোভনীয়, মানে খুব সুন্দরভাবে যে আমি এখানে আসতে পেরেছি কিংবা এই যাত্রায় মানে চলতে পেরেছি তেমন না, খুব স্মুথ ছিল না। একদম ছোটবেলায় আমার বাবা হচ্ছেন একজন কৃষক, মা ঘরের একদম হিরো। তো আমরা 4 বোন, মা বাবা। আপনি কত নাম্বার? আমি সেকেন্ড। জি, মানে অনেকে ডাকে মেজো ভাই। তো এর কারণ কি মেজো ভাই ডাকার? আসলে ভাই বোনদের মধ্যে আমি মেজো, এন্ড হচ্ছে আমাদের তো ভাই নেই, তো সেই ক্ষেত্রে মানে দুষ্টামি করে এর দায়িত্বগুলো হয়তো আপনি ছোটবেলা থেকে ছোট ছোট করে পালন করছেন। একটু শুনি যে জন্মটা কোথায় হয়েছে? সাতক্ষীরার দহকুলা গ্রাম, সেখানেই আমার জন্ম হয়েছে এবং বাবা মা আমরা ওখানে একসাথেই থাকতাম। একদম ছোটবেলায় আমাদের যে ঘরটা ছিল, আমার জন্ম হয়েছে যে ঘর, সেই ঘরের একটা মানে কাঁচা ঘরের যে বারান্দা থাকে, আপনারা হয়তো বা জেনে থাকবেন, গ্রামের আপনার বাঁশের যে কুঞ্চিগুলো থাকে, বেড়া দেওয়া থাকে এবং ওই বারান্দায় আমরা থাকতাম আর কি, কামরা বলে। তো ছোটবেলা আমার যতটুকু শুনে বড় হয়েছি ওখানে আমার জন্ম হয়েছে এবং ওখানেই বেশ 3-4 বছর কেটেছে। তারপর আস্তে আস্তে আমাদের ছোট একটা করে ঘর হলো, টালির ঘর থাকলো। তো ওখান থেকে ওই ছোট ছোট করে বড় হতে থাকলাম এবং দেখতে থাকলাম যে আস্তে আস্তে ডে বাই ডে পরিবর্তন হচ্ছে। কামরা থেকে একটু করে ঘর থেকে ঘরটা টালি হচ্ছে। বাবা মায়ের একসাথে থাকা, খাওয়া সবকিছু মিলিয়ে চলছিল খুব হাসি খুশি যতটুকু থাকা যায়। কষ্ট, বাবা কৃষিকাজ করেন এখনো, তো এখন একটু অসুস্থ আছেন। তো সেই ক্ষেত্রে ওই ছোটবেলাটা আসলে খুব ভালোভাবে কেটেছে সেটা না। বাবা কৃষক, সেই ক্ষেত্রে খাবার, থাকার জায়গা সব মিলিয়ে পড়াশোনা, টিউশন ফি সব মিলে যখন পড়াশোনা করতে থাকলাম 1, 2, 3, তখন একটু একটু করে প্রাইমারি স্কুলে যখন যেতে থাকলাম, তো তখন মনে হচ্ছিল যে হচ্ছে কষ্ট হতো অনেক সময়, যে অন্য বাচ্চাদের থেকে যখন কম্পেয়ার করতাম যে স্কুলে যাচ্ছি, আমার নিজেকে দেখতাম এবং অন্যদেরকে দেখতাম, তো মনে হতো যে ওদের থেকে একটু কোথাও হয়তো পিছিয়ে, সেটা বুঝতাম না যে হচ্ছে কোথায় আমার সমস্যা কিংবা মানে মোট কথা বলা যায় চ্যালেঞ্জের, বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে বড় হওয়া। তো সেই ক্ষেত্রে বাবা যখন ডিম নিয়ে আসতেন, তখন আমরা যখন অলরেডি 4 বোন হয়ে গিয়েছি, তখন একটা ডিম একা খাবো এমন হয়ে উঠতো না, ওটা ভাগ করতে হতো। তো ওই পরিবার থেকে, ওই ছোট্ট পরিবার থেকে আমি আসলে বিলং করি, ওখান থেকেই আসলে শুরু করেছি। তো ওই শুরুটা অমনভাবে ছিল জন্যই হয়তো বাবা মায়ের প্রতি আমাদের এতটা বেশি, তারা কষ্ট করেছেন সেই কষ্টগুলো দেখেছি। আমাদেরও কাজের প্রতি যে অনেক বেশি ডেডিকেটেড হতে হবে, অনেক বেশি স্বচ্ছ থাকতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে এবং স্মার্টলি কাজ করতে হবে, সেটা হয়তো ওইখান থেকেই বুঝেছি। বাবা মা যে কত সুন্দর করে সেই একটা বলা যায় যে খুবই ছোট্টভাবে তারা শুরু করেছিলেন, সেটা যে খুব সুন্দর করে গুছিয়ে তারা এইভাবে তৈরি করতে পেরেছিলেন, আমি ওখান থেকেই শিখেছি, বাবা মায়ের কাছ থেকেই শিখেছি। মামারা ছিলেন, নানি ছিলেন, তো সবাই মিলে ওই ছোট্ট বয়সে কখন যে আস্তে আস্তে বড় হতে থাকলাম আসলে বুঝতে পারিনি। আসলে সবসময় যে অনেক প্রাচুর্যের মধ্যে থাকলেই যে
ভালোভাবে একটা সন্তান বেড়ে ওঠে বা ভালো পথে সে এগিয়ে যায়, বিষয়টি এমন নাও হতে পারে। অনেকে কুড়ে ঘরে থেকেও আসলে কি বলবো, নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দাঁড় করাতে পারে। সেটি হয়তো আজকের উদাহরণ আপনিও হতে পারেন। এবং আপনি যেটি বলছিলেন যে পরিবার নীতি আদর্শগুলো যেগুলো আসলে আপনার মধ্যে স্থাপন করতে আপনার বাবা মা পুরোপুরিভাবেই আসলে সফল হয়েছে। তো শৈশবে স্কুলে যাওয়া হতো এবং যেটি বলছিলেন যে মোটামুটি একটা সমস্যার মধ্য দিয়েই বড় হয়েছেন, নানা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বড় হয়েছেন। সেটা আর্থিক অসচ্ছলতা থেকে শুরু করে পারিপার্শ্বিক সবকিছুই ছিল। তো পড়াশোনার পাশাপাশি কি কোনো কিছু করা হতো বা কোনো কিছু কি ভাবা হতো যে পাশাপাশি আর কিছু করতে চাই, বা মাকে কাজে সহযোগিতা বা বাবাকে? আমি আসলে খুব বেশি কাজ করতে পারতাম না। আম্মু হচ্ছে যে পাতা দিয়ে হচ্ছে রান্না করতেন, গাছের পাতা। তো আমি ওই একদম ছোট যখন একটু একটু হাঁটতে পারি কিংবা দৌড়াতে পারি, আমার আম্মু বলেন সেটা হচ্ছে চুলার ভেতরে আমি হাত পা ঢুকিয়ে দিয়ে বসেছিলাম এবং কান্না করছিলাম। মানে পাটা যেমন উঠাতে হবে, আমি কি দেখছি আগুন, এবং হচ্ছে ওটা আমার খুব, আম্মু এখনো বলেন যে আমার হাতে কিংবা পায়ে পুড়ে গিয়েছিলেন। তারপরে হচ্ছে ওরকম মানে ওই ছোট ছোট সময়ই আমি আসলে সাহায্য করার চেষ্টা করতাম। আসলে কিভাবে করেছি জানি না। দেন ক্লাস 1-2 এ যখন পড়ি, যখন আমার বুদ্ধি হলো, তখন দেখতাম যে রাতে ঘুমাচ্ছি, মা আমাদেরকে একসাথে এক জায়গায় জড়ো করে রাখছেন। কেন রাখছেন? বৃষ্টি হচ্ছে, ওই যে টালির ঘর দিয়ে পানি পড়ছে, কোথাও বাটি, কোথাও প্লেট, কোথাও বালতি, মগ, এগুলো দিয়ে রাখছেন। ঘুমের মধ্যেই দেখছি আর কি। তো যখন ঘুম ভাঙছে দেখছি, এবং হচ্ছে অনেক সময় দেখা গেছে যে কখন বৃষ্টি থেমেছে জানি না, ওভাবেই হয়তো বসে বসে ঘুমিয়ে গিয়েছি, মা আবার ঘুম পাড়িয়ে দিয়েছেন। তো এরকমভাবেই আসলে ছোটবেলাটা কেটেছে। তো সবসময় মনে হতো যে এটাই কি আসলে জীবন হওয়া উচিত, মানে এইভাবেই কি আসলে থাকা উচিত ছিল, মানে এটাই কি আমার জীবন কাটবে, বাদ বাকি যতটুকু সময় বাঁচবো। 1-2-3 যখন পড়তে থাকলাম, এবং স্কুলে দেখবেন যে যারা প্রধান শিক্ষক বা যারা শিক্ষক আছেন, তারা যে বাচ্চাটা একটু ভালো স্টুডেন্ট, তাদের প্রতি কিন্তু একটা ভালো ফোকাস থাকবে। তাদেরকে একটু আদর করে কথা বলা, মাথায় হাত দিয়ে কথা বলা, মানে এই জিনিসগুলো আসলে আমি ফিল করতাম। মানে ভাবতাম যে আমার সাথে কেন ঘটে না, ঘটা উচিত আমার সাথেও, সব বাচ্চাদের সাথে হওয়া উচিত। তো নিশ্চয়ই ওখানে আমার কিছু তাদেরকে দৃষ্টি আকর্ষণ করাতে হবে, দেন আমার প্রতি তারা এমন একটা কিছু করতে হবে যেটা আমার দিকে তাকায় কিংবা আমার দিকে ফোকাস করে। এই গল্পগুলোই আমরা শুনবো, কিন্তু তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, দর্শককে জানাই। দর্শক, শিরিন আক্তার একজন বাংলাদেশি দৌড়বিদ। 2014 সালে প্রথমবার 100 মিটার দৌড়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিলেন শিরিন আক্তার। এরপর কেটে গেছে 1 দশক। এই সময়ে 16 বার তিনি দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছেন। 2016 গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। বিকেএসপিতে সুযোগ পেয়ে সেখানে প্রথম 400 মিটার দৌড়ে বিজয়ী হন। 2007 থেকে 2012 পর্যন্ত ছিলেন দ্রুততম বালিকা এবং দ্রুততম কিশোরী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে বিপিএড ও এমপিএড সম্পন্ন করেছেন উত্তর ইউনিভার্সিটি থেকে। বর্তমানে বাংলাদেশে নৌবাহিনীর খেলোয়াড় হিসেবে রয়েছেন। তাকে আমরা জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। ছোটবেলার অপ্রাপ্তিগুলো নিয়ে বলছিলেন। আসলে আমার কাছে মনে হয় কি যে আজকে এসে যে আপনি এই অপ্রাপ্তিগুলো এত সুন্দর করে বলতে পারছেন, এটার জন্য যে মানসিক দৃঢ়তা দরকার বা একরকম পরিতৃপ্তি দরকার যে আমি সেই জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে পেরেছি, এইটা আসলে ভীষণ শান্তির। আপনি কি মনে করেন? একদম তাই। আর আমার মতো যারা মেয়েরা আছেন, বিশেষ করে মেয়েদের কথাই বলি, ছেলে মেয়ে সবারই আসলে খেলার এই জগৎটাতে আসতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হয়, যে কোনো ভালো কাজ করতে। তো সেই ক্ষেত্রে এটা তো আসলে ক্যারিয়ার হবে কিংবা হওয়া উচিত এরকম আসলে আমাদের বাবা মা এখন পর্যন্ত ভাবেন না, সমাজ ওভাবে ভাবাতে চেষ্টা করেন না হয়তো। এই জন্য সেই সময়ের ওই কথাগুলো আমার বলার উদ্দেশ্য কিংবা বলছি এই কারণেই যে আমার ওগুলোতে আমি তৃপ্তি পাই। কারণ হচ্ছে আমার বাবা, আমার মা, আমার পরিবার, আমার যারা আমাকে একদিনের জন্য একটু হলেও সাহায্য করেছেন। আমার অনেক সময় দেখা গিয়েছে যে আমি আমার স্কুলে যাচ্ছি একটা ভ্যানে, হয়তো বা কেউ আমাকে উঠিয়ে নিয়েছে, পয়সা নেই, একটা হচ্ছে সাইকেলে কেউ আমাকে উঠিয়েছে। তার সবাই আমাকে যে সাপোর্টটা করেছিলেন, ছোট ছোট সাপোর্ট হলেও ওই সাপোর্টগুলো যে আমাকে করেছিলেন,
তো আমি সবকিছু বলতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি এই কারণে সম্মিলিত প্রচেষ্টায় কেউ যদি নিজে চায় তাহলে সবার কাছ থেকেই সে সাহায্য নিয়ে ছোট ছোট হলেও সেটা পজিটিভলি নিয়ে সে তার কাজে যেতে পারবে এবং সে সম্পূর্ণ তার লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমি মনে করি। তো সেক্ষেত্রেই আমি বলতে চাই। আপনি স্কুলে গল্প করছিলেন, আপনি বলছিলেন যে ক্লাসে যারা স্বাভাবিকভাবে একটু ভালো পড়াশোনা করে তো শিক্ষকদের দৃষ্টি একটু সেই দিকেই থাকে, এটা সবসময় সত্যি, আপনার ক্ষেত্রে সেটিই ছিল। তো আপনি বলছিলেন যে আমাকে এমন কিছু করতে হবে যেন শিক্ষকরা আমার দিকে একটু মনোনিবেশ করেন। কি করতে চাইতেন বা কি করতেন? তখন দেখতাম যে হচ্ছে ক্লাসে হচ্ছে না, ক্লাসে তো ফার্স্ট হতে পারছি না, সেকেন্ড হতে পারছি না, থার্ড হতে পারছি না, হয়তো 9, 10, 11 এরকম হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ফার্স্ট কিসে হওয়া যায়? এক সময় দেখলাম যে হচ্ছে স্কুলে খেলা হচ্ছে, স্কুলে তো আর 100 মিটার হয় না, একদম প্রাইমারি স্কুলে 20 মিটার 30 মিটার এরকম। তো সেখানে প্রধান অতিথি আসেন, কোনো একজন ডিসি কিংবা কেউ বিশেষ ব্যক্তি আসেন। তো সেই ক্ষেত্রে যারা যে প্রধান অতিথি এসেছেন তাকে তাদেরকে এক সাইডে দাঁড়া করে দেওয়া হলো, আর আমরা যারা দৌড়াবো তাদেরকে বলা হলো যে প্রধান অতিথি সে হচ্ছে কোলে তুলে নেবেন বাচ্চাকে, এরকম টাইপ আর কি, ফার্স্ট হবেন। আমাকে একদম কর্নার এক সাইডে দাঁড়াতে বললেন। আমি বললাম যে ওখানে যদি আমি দাঁড়াই তাহলে ওখান থেকে প্রধান অতিথি পর্যন্ত আসতে আমার বেশি সময় লাগবে। আমি ওখান থেকে এসে যে প্রধান অতিথি আছেন তার বরাবর দাঁড়ালাম এবং হচ্ছে দৌড় দিয়ে হচ্ছে তার কোলে উঠে গেলাম। এবং সেই মুহূর্তটা আসলে চাইতাম যে প্রতিবারই ঘটুক আমার সাথে। এবং হচ্ছে এমন হতো যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনার মঞ্চ হতো, মঞ্চ প্রধান অতিথিরা থাকতেন, বিশেষ টিচাররা থাকতেন, আর যারা আমরা অডিয়েন্স তারা নিচে চেয়ারে হতো বসা থাকতো। তো সেখানে সবার মাঝখান থেকে নামোচ্চারণ হতো, যে শিরিন আক্তার ঘোষণা করা হতো। তো ওই ফিলটা আমি বারবার পেতে চাইতাম। তো এই ক্ষেত্রে ওই জিনিসটাই আমার মনে হতো যে দৌড় দিয়ে যেহেতু ফার্স্ট হয়েছে, আজকেই আমার সেই সুযোগটা। তো যখন প্রথমবার আমার নাম উচ্চারণ হলো, আমাকে ডাকলো, আমি সবার মাঝখান থেকে হেঁটে যাচ্ছি, সবাই আমার দিকে তাকাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠছি মঞ্চে, ছোট্ট একটা গিফট, কিন্তু ওই গিফটটা সবার মাঝখান থেকে যে দিচ্ছে আমাকে, ওই যে সম্মানটুকু, ওইটুকু আমার হচ্ছে হৃদয়ে গেঁথে যায়। এই যে উৎসাহ, যে সময় যে কাজটা করব সেটা একদম প্রপারলি করব, প্রেজেন্টে বাঁচা যেটা আমরা বলি, বর্তমানে বাঁচা, এটা কি একদম ছোটবেলা থেকেই মাথায় কাজ করতো? হ্যাঁ, আমি তো বলেছি যে হচ্ছে পরিবারে দেখেছি যে এভাবে বাবা মা একদম খুব কঠিন সময়গুলোকে কিভাবে সুন্দর করে বাঁচার চেষ্টা করছেন আমাদের সবাইকে নিয়ে। তো ওখান থেকে আমার শিক্ষাটা, এবং আমি চেষ্টা করেছি যে আমাকে নিজের যে একটা জায়গা তৈরি করতে হবে। এটা এই ঘরে যে বললাম বৃষ্টির পানি পড়ে, আমার হচ্ছে খাবারের একটা জায়গা যেখানে কম আমার খাবারের চাহিদা, আরো একটু বেশি হয়তো বা একটা ডিমের জায়গায় 2টা ডিম হয়তো বা আমি খেতে পারলে আমার ভালো লাগতো। মানে এই ছোট ছোট জিনিসগুলো আমার মনে হতো যে এটা থেকে একটু বেটার জীবন আমি চাই। তো সেজন্য ওই কাজগুলো করেছি যেখানে আমি উৎসাহিত হতাম, মানে পুরস্কার পেতাম। পুরস্কার পাওয়াটা আসলে সবার ক্ষেত্রেই ভালো লাগা কাজ করে। তো এই ছোট ছোট পুরস্কার পেতে পেতে একসময় মনে হলো যে এটারও হয়তো বা কোনো ভবিষ্যৎ আছে। তো ওই ছোটবেলায় আমার মাথায় কাজ করতো না যে এটা দিয়ে কোনো কিছু হবে, কিন্তু স্কুলের ভেতরে, গ্রামের ভেতরে যে একটা চার্মিং একটা ভাব যে হ্যাঁ এই মেয়েটাই হচ্ছে এই গ্রামের ফার্স্ট। তো এই জিনিসটাই আমার তখন মনে হতো যে বিশাল একটা বিষয় এবং খুবই খুবই আনন্দের একটা বিষয়। অনেক কিছু পেয়ে গিয়েছি কিংবা অনেক বড় কিছু মনে হতো, ওটা অনেক আনন্দদায়ক আমার কাছে মনে হতো। কোন ক্লাস থেকে শুরু হলো এই ফার্স্ট প্রাইজ পাওয়াটা? একদম ছোটবেলা, ক্লাস 1 থেকেই আমার যতটুকু মনে আছে 1 থেকে শুরু হয়ে একদম কত ক্লাস অবধি এটা ঠিকলো? এটা হচ্ছে আমার ক্লাস 5 পর্যন্ত যখন শেষ হলো, প্রাইমারি স্কুল শেষ হওয়ার পরে তখন পর্যন্ত আপনি ফার্স্ট হয়ে গিয়েছি এবং হচ্ছে ওই প্রতি বছরই একই ভাবেই ফার্স্ট হয়েছি। দেন আমার সমস্যাটা যেখানে সৃষ্টি হলো সেটা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত একটা মেয়ের জন্য মোটামুটি ভাবে গ্রামে ঠিক আছে। দেন 6 থেকে তো আর ঠিক নেই, কারণ মাধ্যমিকে যেতে হবে। দেন তার হচ্ছে পোশাক, তার যাতায়াতের একটা ব্যবস্থা, আশেপাশে সামাজিক সব কিছু মিলিয়ে। আর তখন আমার সাথে যারা খেলতো কিংবা সাথে যারা স্কুলে যেত কমতে থাকলো। আচ্ছা, ক্লাস 5 পর্যন্ত মোটামুটি, তারপরেও 2-1 জনের বিয়ে
শুরু Class 5 -এ? একদম। দেন 6-7 থেকে তো টোটালি আর কাউকেই পাচ্ছি না, গ্রামের মোটামুটি 2-1 বাদে আর কাউকেই পাচ্ছি না। তখন শুরু হলো একা চলা, একা খেলা। একা কোনটাতে করা যায়, কাউকে তো পাওয়া যাবে না। একা যে সাইডে একা করা যায় খেলা, অ্যাথলেটিক্স খেলাটা আসলে মূলত ওই কারণেই করা যে একা খেলা যায়, খেলে একাই পুরস্কার পাওয়া যায়, একাই আনন্দ পাওয়া যায়। তো এই ক্ষেত্রে এখানে একটু পরিবারের কথা শুনি। আপনি যেটি বলছিলেন, তার মানে আপনি এমন একটা পরিবেশে ছিলেন যেখানে প্রাইমারি স্কুলে পড়া অবস্থায়ও মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, এবং প্রাইমারির পরে মেয়েরা পড়াশোনা করছে, এটা সংখ্যা একেবারে নাই বললেই চলে। সেখানে আপনার পরিবারটা কেমন ছিল? তারা কি আপনার পড়াশোনাটা, এই খেলাধুলাটা, এটাকে সাপোর্ট করতে থাকলো? বিয়ের বিষয়টা আমার পরিবারে আসেনি তখন, এবং হচ্ছে এই বিষয় নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। আমার বড় আপা ছিলেন যেহেতু, সেই জন্য আপনি একটু সেফ জোনে ছিলেন। আর আপনার খেলাধুলাটা আসলে 6 থেকে আর সাপোর্ট হচ্ছিল না। আচ্ছা, আপনি তখন কি চাচ্ছিলেন? আমি যে কোনো ভাবে খেলতে চাচ্ছিলাম, এবং এমন সময় হয়েছে যে খুব ভোরেই আমার প্রাইভেট পড়তে হবে, তারপরে স্কুল, দেন হচ্ছে বাসায় চলে আসতে হবে। তো আমি প্রাইভেটে অনেক সময় দেখা গিয়েছে বই খাতা রেখে কিংবা কোথাও বই নানুর কাছে লুকিয়ে রেখে খেলে, দেন আবার বই নিয়ে স্কুলে গিয়েছি, স্কুল শেষ করে খেলে সন্ধ্যায় বাড়ি ফিরেছি, না সারাদিন না খেয়ে। তো এরকমও হয়েছে। তো ম্যাক্সিমাম টাইম আসলে পড়াশোনার প্রতি আগ্রহটা কম থাকলেও পাশ করার মতো স্টুডেন্ট ছিলাম। হয়তোবা পড়লে আরেকটু ভালো করতাম, কিন্তু পাশ করার মতো মোটামুটি স্টুডেন্ট ছিলাম, বাট পড়তে খুব একটা আগ্রহ এবং আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি ওটা থাকতো সাকি, যে খেলাধুলা নিয়ে আমরা একদম ছোট থেকে পড়াশোনা করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু শিরিনের বিষয়টা অন্যরকম হতো। হয়তো তখনও ক্লাসে আপনি ফার্স্টই হতেন, কারণ এই বিষয়টাই আপনার আগ্রহ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যেটা পেয়েছি, ক্লাস 6-এ আমি কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হলাম, এবং বাড়ি থেকে বেশ 5-6 কিলো এরকম দূরে। তো সম্পূর্ণটাই আমাকে যাতায়াত করতে হতো, কখনো হেঁটে, কখনো কারোর ভ্যান কিংবা কারোর সাহায্য নিয়ে, ম্যাক্সিমাম টাইমে হেঁটে দৌড়ে। তো হাঁটা শুরু করলাম, এবং হাঁটতে হাঁটতে এমন সময় মনে হতো যে হাঁটা না, আমি একটু দৌড়ে যাই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো দৌড়ে দৌড়ে অনেক সময় পড়ে যেতাম, কিংবা স্যান্ডেল ছিঁড়ে যেত। তো বাবা মায়ের কাছে এসে আবার বকুনি খেতে হতো যে স্যান্ডেলটা তো আসলে 2 সপ্তাহ, 8 সপ্তাহ কিংবা 1 মাস পরে আমাকে কিনে দেওয়া সম্ভব না। খুব স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমি কখনো কখনো খালি পায়ে যেতাম। খালি পায়ে কিভাবে যেতাম, মানে ধানের ক্ষেতের ছোট ছোট রাস্তা থাকে যেগুলো আল বলে, ওটার উপরে হেঁটে যেতাম, কখনো মাঝখান দিয়ে দৌড়ে চলে যেতাম। তারপরে রাস্তার সাইডে যে মাটির অংশটুকু থাকে, আমি ওখানে হাঁটার চেষ্টা করতাম, স্যান্ডেলটা যেন নষ্ট না হয় কখনো। দৌড়াতে গেলে তো স্যান্ডেলটা ছিঁড়ে যাবে, আর পিচের রাস্তায় দৌড়ালে তোমার পায়ে ব্যথা লাগে। তো এই পদ্ধতিগুলো ছোটবেলায় মাথায় আসতে, দৌড়াতে দৌড়াতে যেতাম। শেষ করে আপনার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আরো কিছুক্ষণ মাঠে যেন খেলে দেন হচ্ছে বাসায় আসতে পারি। তো এই জিনিসগুলো আমার সবসময় কাজ করতো, এবং আমি সেগুলোই। শিরিন, ছোটবেলায় যেটা হয় যে অনেক ধরনের খেলাই তো থাকে, তো এত খেলা বাদ দিয়ে দৌড়ের প্রতি বিশেষভাবে যে আগ্রহটা, সেটা কেন হলো? ক্লাস 5 পর্যন্ত তো একদমই হচ্ছে আপনার খুব একটা বেশি গেমসের কথা আমি জানতাম না, যে ফুটবল কিংবা হ্যান্ডবল, খোখো এই টাইপের খেলাও মেয়েরা খেলতে পারে, এটা আমার কোনো ধারণাই ছিল না, কারণ গ্রামে ওরকম ভাবে আমরা বড় হইনি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এটাই হচ্ছে সব থেকে বড় খেলা, সব থেকে মানে আমার জানা মতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দৌড়, জাম্প, তারপরে গ্রামের কিছু টাইপের খেলা যেগুলো হয়, ওই টাইপের খেলাগুলো হতো। দেন 6-এ যখন উঠলাম, তখন আমার ওখানে একজন স্যার ছিলেন, আকবর স্যার, তারপরে স্কুলে যে টিচাররা থাকতেন তাদের হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাথে সাথে আরো অনেকগুলো গেমস হতো, হ্যান্ডবল, ফুটবল, আপনার খোখো, এই গেমসগুলো তখন আমি দেখতে থাকলাম, শিখতে থাকলাম, এবং আমার মনে হলো যে এগুলোতেও আমার মানে পার্টিসিপেট করা দরকার। মানে কেউ থাকলে তো আসলে আরো ভালো লাগে, একা একা খেলতে তো কারোরই ভালো লাগে না। দেন খোখো খেললাম, ওটাতেও ভালো পারফর্ম করলাম, বেশ ভালো রেজাল্ট হলো। আমার ইন্টার স্কুল
উপজেলা পর্যায়ে একটা খেলা হয়, জেলা পর্যায়ে হয়, বিভাগীয় পর্যায়ে। এই খেলাগুলো ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমেই শুরু হতে থাকে এবং আমি ক্লাস 6-এ ভর্তি হয়ে 9 পর্যন্ত একটা গ্রুপ থাকে, সবার সাথেই আসলে ফার্স্ট হয়েছিলাম। 100 মিটার, 200 মিটার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেগুলো হয়, জাম্প, সবগুলোতেই ফার্স্ট হতাম ক্লাস 6-7 ওই সময়। তো ওই সময়ে আসলে আমার আরেকটা জিনিস হলো যে কেন আমি অ্যাথলেটিক্স খেললাম, ওই যে প্রথমে বলেছি যে একা খেলা যায়, আনন্দ পাওয়া যায় এবং পুরস্কারও পাওয়া যায় একসাথে, এই তিনটা বিষয় ছিল। তো সবকিছু মিলিয়ে একাও যে এতগুলো জিনিস একা খেলে পাওয়া যায় এবং কাউকে প্রয়োজন হচ্ছে না, কাউকে ডাকতে হচ্ছে না, একজনকে পেলে একদিন আরেকজনকে পাচ্ছি না। তো এই গেম টিম গেম যেগুলো, সেই খেলাগুলো আমার খেলা হচ্ছিল না। তো আস্তে আস্তে আমার মনটাও মনে হচ্ছিল যে কাউকে পাচ্ছি না, 5 জনের একটা গেম খেলতে হবে, তো এটাতে যদি 5 জন না থাকে তাহলে আমি কিভাবে সেই গেমটা খেলবো, ফুটবল হোক অন্য যে কোনো গেম। তো একা খেলা যায় এমন গেমই আমি বেছে নিলাম এবং এটাতেই আনন্দ পেতে শুরু করলাম। এমন হতো যে আমি বাড়িতেও এই ঘর থেকে রান্নাঘর পর্যন্ত গেলেও কখনো হেঁটে যেতাম না, দৌড়ে যেতাম। কখনো বৃষ্টি হতো, বৃষ্টির মধ্যে পিছলা থাকতো উঠান, পড়ে গিয়েছি, মানে দৌড়টাকে মোটামুটি জ্ঞান করে ফেললেন আপনি। একদম যে এটা একবার আমি ফার্স্ট পজিশন ধরেছি, এটাকে আর কোনোভাবে ছাড়া যাবে না। এবং আপনি বলছিলেন ক্লাস 6 থেকে ক্লাস 9 এর যে গ্রুপ, সেখানেও আপনি ফার্স্ট হয়েছেন। মানে আমি যদি ধরি ক্লাস 6 এর একটা স্টুডেন্ট, সে ক্লাস 9 এর একটা স্টুডেন্টের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নেমেছে এবং সে ফার্স্ট হয়েছে। এটা আসলে একটা বিশাল ব্যাপার যদি আমি ইন ডেপথ ভাবি। বিকেএসপিতে আপনি কখন জয়েন করলেন যদি জানতে চাই, সুযোগ পাওয়ার গল্পটি যদি জানি। আসলে এটারও একটা বেশ সুন্দর গল্প আছে, সেটা হচ্ছে আমার খুবই মানে ভালো লাগার। সেটা হচ্ছে বাড়িতে আমি আছি এবং আমার মনে হলো যে আজকে তো ছুটির দিন, মানে সেই দিনটা ছিল ছুটির দিন, মাঠেও যাওয়া যাবে না এবং ক্লাসও নেই, দুটোই অফ। এখন আমি আমাদের যে মোড়, মানে গ্রামের যে মোড়টা থাকে আর কি, তো ওই মোড়ে গিয়ে ফোন করা যেত আর কি। ক্লাস 6-এ পড়ি তখন আমি। দেন মোড়ে গিয়ে ফোন করলাম আমার স্যারকে এবং ফোন করার পরে বললাম যে স্যার আমি আজকে কি কোনো খেলা আছে কিনা, আজকে কিছু আছে কিনা, আমি আসতে পারবো কিনা আর কি, কেউ আসবে কিনা, আপনি আসবেন কিনা। তো বললো যে সবকিছু তো অফ, তুমি একটা কাজ করো, বিকেএসপির একটা খেলা আছে, উনি ট্রায়ালও বলেননি, বিকেএসপির বলছে বিকেএসপির একটা খেলা আছে, তুমি কি এখানে আসতে পারবে, এতটা তাড়াতাড়ি আসতে হবে আর কি। তো আমি আমার বড় আপা কাছ থেকে আর কি 10 টাকা নিয়েছিলাম। ও তখন 10 টাকা থেকে 7 টাকা মিনিট ছিল, 7 টাকা দিয়ে কথা বলেছি। আমার যতটুকু মনে আছে 7 টাকা আমি পে করেছি আর 3 টাকা আমার কাছে আছে। দেন আমি আমার মোড় থেকে 3 টাকার রাস্তা পর্যন্ত আমি ভ্যানে এসেছি এবং বাদ বাকি আরো 4 টাকার মতো রাস্তা রয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার কি করণীয়, আমি অত তাড়াতাড়ি আর কি পৌঁছাতে পারবো না এবং আমি বললাম যে এখন আমার কি করা দরকার, আমার দৌড়ানো দরকার, তাড়াতাড়ি যেতে হবে, বেশ কিছু পথ। তো আমি ওখান থেকে হাঁটতে থাকলাম, হাঁটতে দেখছি যে জুতা দিয়ে আর আগানো যাচ্ছে না। আমি ওই আবার অবলম্বন করলাম, আমি তো রাস্তার সাইডের যে মাটির অংশ সেটা দিয়ে হাঁটতেও পারি, দৌড়াতেও পারি। তো ওই সাইড দিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। তো শহরের রাস্তা তো খুব একটা মাটি পাওয়া কঠিন, তো নুড়ি পাথর, ছোট ছোট পাথরগুলো পায়ে লাগছিল, ব্যথা লাগছিল। একটা সাইডে পায়ের একটা নখেও একটু আঘাতও লাগে। তো আমি ওভাবেই যেতে থাকলাম, আমার স্যান্ডেলের একটা ফিতাও ছিঁড়ে যায়। আমি স্যান্ডেল দুটো হাতে নিয়ে আছি এবং ওটা ফেলছি না, কারণ বাড়িতে আসলে বাবা কিংবা মা ওটা আবার ঠিক করে দিবেন, দেন আবার পরবো। তো আমি যাচ্ছি, যে দেখছি যে গেটের ওখানে গিয়ে দেখছি মেয়েদের সবার শেষ ট্রায়াল। বিকেএসপির যারা ট্রায়াল নিতে যান ওনাদের মেয়েদের গ্রুপের সবার ট্রায়াল শেষ। এখন আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি। স্যার আসলেন, বললেন যে তুমি কি ছেলেদের সাথে দিবা, মানে বিকেএসপি স্যাররা বললেন যে আসলে মেয়েদের তো সবার শেষ, তুমি কি ছেলেদের সাথে দিতে পারবা কিনা ট্রায়াল। আমি বলছি হ্যাঁ কোনো সমস্যা নেই।
আমি দৌড়াবো, তুমি কোনটা করবা? ওনাদের যে টেস্টগুলো ছিল, জাম্প, ফ্লেক্সিবিলিটি, দৌড়, এই সবগুলো ওনারা ছেলেদের সাথে দিতে হবে। এবং আমি এমন হলো যে গ্রুপে ছেলেদের সাথে দিচ্ছিলাম, সেই গ্রুপের ছেলেদের থেকেও ভালো করি। আচ্ছা, বিশাল বিষয়। মানে ওনারা এখন যে টেস্টগুলো দিয়েছি অনেক অনেক বেস্ট করার কারণে এখন যে 4-5টা স্যাররা গিয়েছিলেন, তাদের হয়তো বা আমার এখন খেয়াল নেই কোন কোন গেমের স্যাররা গিয়েছিলেন, তো আমাকে বলছিলেন জিমন্যাস্টিক্স, কখনোই নাম শুনিনি, অ্যাথলেটিক্স, এত বড় নাম আমার শোনার সৌভাগ্য হয়নি। ফুটবলটা ঠিক আছে, ফুটবলটা শুনেছি, হ্যান্ডবল শুনেছি, খো খো শুনেছি, কিন্তু এ আবার কি অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স। দেন আমাকে এই গেমসগুলোর নাম বলছে যে তুমি এই গেমস কি খেলতে চাও? আমি বলছি আমার মাথার ভিতরে অত ছোটবেলা আমার সব দৌড়ে টোড়ে এসে আমার মাথা উল্টো পাল্টা হয়ে গেছে, বুঝতে পারছি না আমি কোনটা বলবো কোনটা কি। আর বড় বড় স্যাররা আমার ছোট্ট মানসিকতায় আর কি আসবে। দেন আমি বলছি আমি দৌড় খেলতে চাই। তো বলছে অ্যাথলেটিক্স। আমি বলছি জি জি জি, না বুঝেই হ্যাঁ। দেন ওটাতে সিলেক্ট হলাম এবং 7 দিনের জন্য বিকেএসপিতে একটা ক্যাম্প শুরু হলো। এবং বাড়িতে আমি কিভাবে বলবো, বাড়ির বাইরে কখনো যাওয়া হয়নি। তো আমার স্যার আমার বাড়িতে গিয়ে আর কি আমার বাবা মাকে কনভিন্স করলেন, বাবা মাকে বোঝালেন। একটু জানতে চাই, বাবা মা শুনে শুরুতেই কি আসলে কনভিন্স হয়ে গেলেন, মানে মোটামুটি মেনে নিলেন, নাকি একটু কষ্ট হলো আসলে? আমার যে স্যারটা ছিলেন উনি মারা গিয়েছেন, আকবর স্যার। উনি হচ্ছেন কোনো স্কুলের টিচার না, উনি জাস্ট খেলা শেখাতেন। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে স্যার বলেই সম্বোধন করি সব সময়, এবং উনি মারা গিয়েছেন, ওনার প্রতি অনেক দোয়া থাকবে সব সময়। নিশ্চয়ই, আমরা ভীষণ দুঃখিত। আমার এই জায়গায় আসার জন্য যে পরিমাণ তিনি কষ্ট করেছিলেন, বাবা মাকে বোঝানো, একটা ক্লাস 6-7 বাচ্চাকে বাড়ি থেকে, মেয়ে বাচ্চাকে নিয়ে আসা, এটা আসলে খুবই কঠিন কাজ গ্রামের। কারণ সেই বাচ্চাটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, তার অনেক জবাবদিহিতা রয়েছে। এবং বাবা মা একটা অন্য মানুষের সাথে একটা মেয়েকে পাঠাচ্ছেন, এটা খুব কঠিন কাজ, বাবা মায়ের জন্য যেমন, যিনি নিয়ে যাচ্ছেন তার জন্যও। তো সেই ক্ষেত্রে এই কাজটি উনি খুব সুন্দরভাবে আমার বাবা মাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, এটা বলে যে ওই স্যারের প্রতি আমার বাবা মায়ের একটা বিশ্বাস ছিলেন, তৈরি হয়েছিল, আস্থা তৈরি হয়েছিল। তো সেই ক্ষেত্রে তিনি বাবা মাকে কখনোই বলেননি যে এটা বিকেএসপি, উনি বলেছিলেন একটা খেলা আছে, খেলতে নিয়ে যাচ্ছেন আর কি। তো এই বিকেএসপিতে আমি 7 দিনে যখন ক্যাম্পে গিয়েছিলাম, তখন বাবা মা কোনো মতেই মানছেন না যে 7 দিনের জন্য আমাকে বাড়ি থেকে বের হতে হবে। তার আগে আমি কখনোই এক রাতও বাড়ির বাহিরে কাটাইনি। স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে অনেক সময় ধরে, অনেক দিন ধরেই বাবা মাকে বোঝাতে থাকলেন, এবং আমি ভাবতে থাকলাম যে না, আমাকে যেতে হবে। এবং আমি শেষ পর্যন্ত এই 7 দিনের ক্যাম্পে যেতে পারলাম। এবং ওখানে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু টেস্ট হতো, এবং পড়াশোনারও একটা পরীক্ষা থাকে। তো 7 দিনে আপনার যে টেস্টগুলো হতো, কখনো আমি ফার্স্ট হতাম, কখনো সেকেন্ড হতাম, কখনো থার্ড হতাম। তখন আমার কম্পিটিশন হলো ফার্স্ট সেকেন্ড থার্ড, কেউ ফার্স্ট, মানে 2 জনের ভেতরে খুবই কম্পিটিশন হতো। কিন্তু কখনো কখনো আমি বেশি ফার্স্ট হয়ে যেতাম, কখনো কখনো এটাতে থার্ড হয়ে যেতাম, মানে যে টেস্টগুলো হতো। দেন আমার মনে হলো যদি 3 জন হয়, মানে 3 জনকে বিকেএসপিতে ভর্তির জন্য সিলেক্ট করে, তাহলে চান্স পাবো। আর যদি 2 জন হয় তাহলে একটু কঠিন। আমার নিজের আর কি, নিজেকে সিলেকশনে নিজেই সিলেকশন করেছি, যে জাজ করেছি যে এই 3 জনের ভেতরে যদি আমাকে রাখে তাহলে ঠিক আছে, না হলে হয়তো বা আসতে পারবো না। তো আমি চান্স পাবো এতটুকু বিশ্বাস ছিল, কিন্তু ভর্তি হতে পারবো এটা 1%ও আমার বিশ্বাস ছিল না। যে আমি চান্স পাবো এটা ঠিক আছে, আমি বিশ্বাস করি, আমি এটা ভাবছি যে আমি হ্যাঁ চান্স পাবো, কিন্তু ভর্তি হতে পারবো এটা একদমই ভাবিনি। এবং হচ্ছে বাবা মা আমাকে কখনোই দিতে পারবেন না, কারণ তাদের ওই পরিমাণ সচ্ছলতা নেই, মানসিক এবং অর্থনৈতিক দুটোটাই আসলে করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে 7 দিনের ওই ক্যাম্পটা শেষ করে বাড়িতে আসলাম, এবং আমি সবসময় কল্পনার ভেতরেই থাকতাম। কখনো আমার হচ্ছে আমার ঠিকানায়, আমি তো ওখানে ঠিকানা দিয়ে এসেছি যে এই ঠিকানায় আমার চিঠি আসবে, তখন তো আর ফোন কল করে কাউকে জানাবে এরকম সিস্টেম ছিল না। তো চিঠি এখনো যায়, কিন্তু এটাই হচ্ছে আগের উত্তম ছিল যে হচ্ছে চিঠি পাঠাবে, সরকারি একটা লাগানো থাকবে আর কি, টিকিট থাকবে। তো সেই ক্ষেত্রে বাবা মা
তো চিন্তা করেনি কখনো এরকম চিঠি আসবে আমার ঠিকানায়, কখনো ছোট্ট একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, তারপর সরকারি চিঠি কিভাবে সম্ভব। তো যেদিন আসলে আমার বাড়িতে ওই গ্রামের মোড়ে চিঠিটা এসেছে এবং আমার বাবার নামে আমার নামে, তো এটাকেও মানে খুবই ইয়া করছে যে আসলে কি ঘটলো। বাবা মা তো জানেন আমি বিকেএসপিতে ট্রায়াল দিতে গিয়েছিলাম কিংবা কিছু, এটা শুধু আমি জানি। তো আমি তো হ্যাঁ স্যার জানেন, আমি তো ভাবছি ওটা আমার আসবে, কিন্তু মানে কবে আসবে কিভাবে আসবে এটা তো আমার কোনো জানার কথা নেই। তো ওনারা বলে দিয়েছিলেন, যাদের আরো একটু শিওর হয়েছিলাম যখন চলে আসবো তার আগে আমাদের 3 জনকে একটু আলাদা করে হচ্ছে যে ডিজি মহোদয় এসেছিলেন, মানে সবাইকে লাইন আপে কথা বলেছিলেন, কিন্তু আমাদের একটু লাইনের একটু সাইডে করে রেখেছিলেন দেখানোর জন্য হয়তো যে এই গেমে এই এনারা ভালো করেছেন কিংবা কিছু। এখন বুঝি, তখন বুঝিনি। তো ভাবছিলাম যে আমার নামে চিঠি আসবে, এবং আসলো। আসার পরে গ্রামে আসলে এই চিঠিটা কি পারপাসে আসলো ওরা দেখতে থাকলো। তো বাবাকে বললেন যখন, বাবা বললেন, এবং যারা ওখানে গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন বাবাদের সাথে, তো বললো যে আচ্ছা ঠিক আছে এখানে খুলে দেখি আসলে কি সমাচার, দেখা যাক। তো খুলে দেখা গেল যে বিকেএসপিতে চান্স হয়েছে। এখন সবাই তো অনেক খুশি হয়েছেন, কিন্তু বাবা তো খুশি না যে এত বড় একটা মানে জায়গায় চান্স পেয়েছে। এটা গ্রামের মানুষ কিংবা যারা দেখেছেন, তারা যারা শিক্ষিত, যারা বুঝেন, তারা বুঝতে পারছিলেন। বাবা বুঝেছেন ভালো, কিন্তু আসলে চাচ্ছিলেন না। বাড়িতে এসে মায়ের সাথে আস্তে আস্তে কথা বলি করছেন। আমি তো শুধু কান ইয়া করে আছি যে কি কখন কি হচ্ছে আমার এটা জানতে হবে, এবং সময় হয়ে যাচ্ছে এক সপ্তাহ কি 15 দিন কি 20 দিন পরে আমাকে জানানো হবে। তো যখন পার হতে থাকলো সময়, এবং আমার শুধু কিউরিওসিটি যে কেউ না কেউ আমাকে এসে বলবেন এবং বাড়িতে এই চিঠিটা আসবে। তো ওই সম্পর্কে যখনই কথা বলেছেন তখন আমি ভেবে নিয়েছি না, ডান। এখন বাবা যখন আমার চিঠিটা এসে পৌঁছেছে, কারণ হচ্ছে আমার এল্লাচর যে পোস্ট, ওখান থেকে আসতে আসতে আমার বাড়ি পর্যন্ত আসতে আসতে বেশ সময় কিল হয়েছে। তো সেই ক্ষেত্রে কালকে সকালেই আমার বিকেএসপিতেই যেতে হবে, লাস্ট ডেতে আমার চিঠিটা আসে। তো সকালে যেতে হবে, এবং কালকে যদি সকালে যেতে হয় আজকে রাতেই আমাকে উঠতে হবে। সকালে 8টা নাগাদ চিঠিটা 8টা-9টা নাগাদ পেয়েছে। তো ওই সকাল থেকে রাত 8টা পর্যন্ত 9টা পর্যন্ত আমি না খেয়ে কান্নাকাটি শুরু, যে আমাকে ওখানে রেখে আসতেই হবে। আমার তো কোনো কিছু কেনা নেই কিংবা বাবার কাছে ওরকম পয়সাও নেই, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাকে যেতেই হবে। কান্না করছি। এখন আমার মামারা আছে, বড় মামা ছোট মামা, সবার কাছে গেলেন, আব্বু আম্মু, যে আসলে এই হয়েছে, মেয়েকে নিয়ে আসলে কি করা যায়, এই অবস্থায় আমরা একটা বিপদের মধ্যে আছি। হ্যাঁ, আলোচনা করতে, এবং আমাকেও নিয়ে গেলেন, এবং বড় মামা ছিলেন। মামা বললেন মেয়ে চান্স পেয়েছে, ওখানে তো হচ্ছে ট্রাক কিংবা বাস কিংবা হচ্ছে বড় বড় মানুষ আজকে বুঝিয়েছেন তারা আছে, আর তুমি তো ভাই হচ্ছে একদমই, আমরা তো সাধারণ মানুষ, তো এত বড় বড় মানুষরা চাচ্ছেন ওখানে চান্স পাক বাচ্চা, তুমি হচ্ছে চান্স পাওয়ার পরেও দিচ্ছ না মেয়েটাকে। মানে এই কথাটা বলাতে ছোট মামা আমাকে টিকিট কেটে দেন, বড় মামা সাপোর্ট করাতে। এটা বড় মামা বলেছিল? হ্যাঁ, বড় মামা বলেছিলেন, মামা মারা গেছেন। সাপোর্ট ছিল আপনার? হ্যাঁ, সাপোর্ট ছিলেন, কিন্তু হচ্ছে এই চান্স পাওয়াটাতে অনেক খুশি হয়েছেন। জানেন না যে এটা আসলে খেলাধুলার কি কি এত কিছু জানেন না, কিন্তু ঢাকায় একটা ভালো স্কুল কিংবা একটা প্রতিষ্ঠানে চান্স পেয়েছে, বিশাল বিষয়। তো সেই ক্ষেত্রে তারা সাপোর্ট করেছিলেন এবং বললেন যে ঠিক আছে মেয়েকে নিয়ে যাওয়া হোক। এবং পরবর্তী দিনে সারা রাস্তা আব্বু আমাকে কোলের ভিতরে করে নিয়ে আসছেন এবং বলছেন যে বাবা আব্বু তোমাকে নিয়ে যাচ্ছি, ঘুরে দেখাবো, তারপর আবার নিয়ে চলে আসবো। এখন আমি সবসময় বলছি, আমাকে বোঝাচ্ছেন সারা রাস্তা, আর আমি তো ঘুমাচ্ছি না, যদি আমাকে না নিয়ে যাই। মানে যা বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছেন, করে ওই পর্যন্ত নিয়ে যেতে পারলেই হয়, বিকেএসপি পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। কারণ আমি ওখানে দেখে এসেছিলাম এই জিনিসটা, যে ওখানে ভালো খাবার পাওয়া যায়, এটার একটা আমার লোভ ছিল। ভালো একটা ঘর পাওয়া যায়, ভালো একটা বিছানায় আমি ঘুমাতে পারি, 2, 3 হচ্ছে ভালো একটা মাঠ পাওয়া যায়, যেখানে যে মাঠটা আমার জন্যই তৈরি, মানে আমাকে ওখানে খেলতে দেওয়া হবে নির্ভয়ে, মানে আমার জন্যই ওই মাঠটা, আমার জন্যই ওই ঘরের ওই বিছানাটা, আমার জন্যই এতটুকু খাবার বরাদ্দ। এই 3টার মানে আমি আসলে খুবই ক্ষুধার্ত এই 3টার প্রতি। তো আমার খুবই মনে হলো যে না, এটা আমার চাই। তো সেই ক্ষেত্রে ওই 7 দিনে আমি দেখে এসেছিলাম এবং আমার মনে হয়েছিল যে এটা আমার, এই জায়গাটা আমার, এখানে আমাকে যেতেই হবে যদি আমি চান্স পাই।
তো বাবাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সারা রাস্তা শুধু আমি হ্যাঁ হ্যাঁ করেই কাটিয়েছি, এবং শুধু মনে মনে বলেছি আগে তো ওখানে যাই, তারপরে দেখছি কি করা যায়। তারপর গেলেন? হ্যাঁ, ওখানে গেলাম। যাওয়ার পরে টিচারদের সাথে কথা বললেন, বাবা পুরো প্রতিষ্ঠানটা ঘুরে দেখলেন। পরিবেশটা আসলে দেখার পরে, টিচারদের সাথে কথা বলার পরে, তারা যেভাবে আব্বুকে সম্মান করলেন এবং কথা বললেন একটা অভিভাবকের সাথে, শ্রদ্ধার সাথে, এটা তো আসলে গ্রামের মানুষের জন্য অনেক বড় বিষয়। এবং পুরো প্রতিষ্ঠানটা দেখার পরে আসলে বাবা কনভিন্স হয়ে গেলেন এবং আপনাকে ছেড়ে আসলেন? না, ছেড়ে আসতে পারেননি, কারণ হচ্ছে আমার যে ভর্তি হওয়ার সময়ের যে কাগজপত্র লাগবে, যে পোশাক লাগবে, যে একটা বেশ বড় একটা অ্যামাউন্টের একটা প্যাকেজ যেগুলো কেনা প্রয়োজন ছিল, কিছুই তো আমি নিয়ে যেতে পারি না। দেন আমাকে ওখানে অ্যাপ্লিকেশন করে হচ্ছে পাঠিয়ে দিলেন যে 7 দিনের ভেতরে আপনাকে ছুটি দেওয়া হবে এবং 7 দিনের ভিতরে আপনি এই জিনিসগুলো সব কিছু নিয়ে আসতে হবে। এবং তখন হয়ে গেল বাবার প্রতি মানে একটা অত্যাচার, যে এতগুলো জিনিস কিংবা এত পয়সা, ভর্তির সময় একটা জামানতের টাকা থাকে, মাসে মাসে মাসিক একটা বেতন থাকে, এই সব মিলায় তার উপরে এখন চিন্তার একটা চাপ চলে আসলো। এবং আমি তো মহা খুশি, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে এখন মনে হয় বাবাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম কি। যখন ওই লিস্টগুলো দেখলাম, কিছু তো তখন পড়াশোনা করি, বুঝতে পারি যে এটা একটা বিশাল একটা বিষয়। কখনো তো এত কাপড় একসাথে কেনা হয়নি নিজের জন্য, এত জিনিস একসাথে কখনো একজনের জন্য কেনা হয়নি। তো তখন নিজে মনে হলো কোনো একটা সময় মনে হচ্ছে থাক, না যাই, কারণ এতটা টাকা আসলে কোথায় পাবে বাবা। তো বাবা বললেন আমি আসলে চেষ্টা করে দেখি কি করা যায়। তো বাবা ওখান থেকে আসলে গ্রামে আসলেন এবং ওই টাকাটা কিভাবে ম্যানেজ করেছিলেন, হয়তো বা কারোর কাছ থেকে ধার করেছিলেন কিংবা কিছু নিয়েছিলেন, আমি কখনো জিজ্ঞেস করতে পারিনি আজ অব্দি যে আসলে কোথা থেকে পেয়েছিলেন, কিংবা সাহস, খুবই সাহস দরকার। এবং ওটা আমার এখনো মনে হয় যে আত্মা কেঁপে উঠে যে ওই টাকাটা আসলে বাবা আসলে কোথা থেকে পেয়েছিলেন বা কিভাবে ম্যানেজ করেছিলেন। কিন্তু বাবার জায়গা থেকেও আসলে আপনার ব্যাপারে একটা পরিতৃপ্তির বিষয় সেটা হচ্ছে আপনি অর্থনৈতিকভাবে চাকা ঘোরাবেন কি ঘোরাবেন না সেটা পরের বিষয়, কিন্তু পরিবারের চাকা, পরিবারকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চাকাটা, সেটা কিন্তু আপনি ঘুরিয়ে ফেলেছেন অলরেডি। তো এটাও বাবার জন্য একটা ভালো লাগার বিষয়। তারপর শুনি। দেন বাবা ওখান থেকে সবকিছু কিনে যখন আমাকে রেখে যাচ্ছেন, তখন তো সব ফুল, মানে আমার যা যা ইচ্ছা ছিল, যা করতে চেয়েছিলাম আমি তো পেয়ে গিয়েছি। এখন তো বাবা মাকে ছেড়ে আমি কিভাবে থাকবো, তখন হলো সেই চিন্তা মানে এখন তো যা পাওয়ার, যা নেওয়ার, যা সবকিছু ওকে ডান। এখন আমাকে জেলখানার মনে হচ্ছে যে কেচিকেট লাগিয়ে দিচ্ছে এবং আমাকে একটা রুমে সবকিছু জিনিসপত্র দেওয়ার পরে, সব ফর্মালিটিস করে দেওয়ার পর আমাকে একটা হোস্টেলের ভিতর রেখে যাচ্ছে এবং কেচিকেটটা তালা দিয়ে দিচ্ছে। তখন মনে হচ্ছে না, আমি একটা জেলখানার ভিতরে মনে হয় বন্দী হয়ে গেলাম, বাবা মাকে আর কখনো দেখতে পাবো না কিংবা এরকম টাইপ। আর কতদিন থাকতে হবে সেটাও তো আমি জানি না, আর কবে ছুটি হবে সেটাও জানি না। তো আমার তখন সেই কান্না করছে এবং আমি আর থাকবো না, এরকম একটা ডিসিশন নিলাম যে না, আমি থাকতে পারবো না। তো আব্বু আমাকে কোলের ভিতরে নিয়ে বলছেন, বাবা আমি অনেক কষ্ট করে তোমাকে রেখে গেলাম, আমি তো আমার বুকের একটা সাইডের হাড় তো কেটে রেখে যাচ্ছি। তো এই জায়গায় যদি আমি শৈশবে থাকতাম, এই পরিবেশে আমি যদি পেতাম এই পরিবেশ, তা আমিই ভর্তি হয়ে যেতাম। তখন আবার খুব আমার হাসি পেয়ে গেল যে সেও ভর্তি হতে চায়, বলে আমাকে যদি নেয় তোমার টিচারদেরকে বলো আমিও ভর্তি হয়ে যাই, মানে এরকম ভাবে আমাকে রেখে যাওয়ার একটা চিন্তা। তো আব্বু গেট পর্যন্ত যাচ্ছেন, আমি তো দৌড় দিয়ে গেট পর্যন্ত, মানে মেন গেট পর্যন্ত চলে এসেছি এবং আমি গেট দিয়ে বের হয়ে যাব। তখন আমার হোস্টেল টিচার আমাকে কোলে করে নিয়ে হোস্টেলে নিয়ে যায় এবং তখন থেকেই আসলে বাবা যখনই আমাকে দেখতে আসতেন প্যারেন্টস ডেতে, যাওয়ার সময় সে জ্বর নিয়ে যেতেন। এখন পর্যন্ত আমি বাড়ি থেকে আসলে বাবার জ্বর চলে আসে। মানে বাবারা আসলে খুবই কষ্ট করেন বাচ্চাদের জন্য, পরিবারের জন্য। বিকেএসপিতে জীবনটা শুরু হলো, খেলাধুলা শুরু হলো, চর্চা শুরু হলো এবং একই সাথে যেটা আপনি করলেন 2014 সালে 100 মিটার দৌড়ে সোনা জিতে আনলেন। এই যে চর্চার পর্যায়ক্রমিক ধারায় আপনার এই অর্জনটা, এটা নিয়ে একটু ছোট্ট করে গল্প শুনি এবং এখান থেকে সামনের দিকে আগাতে চাই। 2006 সাথে আমি প্রথম জুনিয়র
খেলার সুযোগ পাই। খেলার সুযোগটা আমি এমনিতেই পাইনি, কারণ আমি একদমই ছোট। তো বিকেএসপিতে যখন ভর্তি হয়েছি 6 মাসের মতো আমি একদম প্রথম থেকে ছুটি যেতে পারিনি। তো বাবা মায়ের প্রতি একটা টান ছিল, কান্না করতাম কিংবা প্র্যাকটিস করতাম, সবসময় বাসার একটা চিন্তা থাকতো মাথার ভেতরে যে তখন ছোট, কান্নাকাটি মাঠে গিয়েও করতাম। তো 1 মাস 2 মাস যেতে থাকে এবং সবাই জুনিয়র খেলার জন্য যারা ভালো তাদেরকে খেলানো হবে, আর যারা ছোট আমরা তাদেরকে মানে আমাদেরকে দেখতে নিয়ে যাবে। তো আমিও প্র্যাকটিস করতাম, কিন্তু দেখতে যাওয়ার জন্য প্র্যাকটিস, আমার তো আর খেলতে যাওয়ার জন্য প্র্যাকটিস না। তো সেভাবেই হেলে দুলে প্র্যাকটিস, অ্যান্ড আমি আমার মতো করছি। কিন্তু যখন একটা সুযোগ আসলো, সেটা হচ্ছে আমার জুনিয়র গেমসের সময় মাঠে গিয়েছি। যাওয়ার পরে দেখছি যে বড় আপু যিনি 400 মিটার খেলবেন, 100, 200, 400 সবই তিনিই খেলবেন। আমি তার থেকে ভালো না, কিংবা মানে আমি ছোট আর কি, এক কথায়। সেই গ্রুপে এখন আমাকে স্যাররা বললেন উনার মাথা ব্যথা করছে, উনি খেলবেন না। তারপরে হয়তো বা ওনার আরও একটা ইভেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমাকে বলা হলো যে তুমি কি দৌড়াতে পারবা? আমি তো মহা খুশি, আমি একটা দৌড়াতে পারবো মানে কি, আমি জুনিয়র মিটে সবাই ইভেন্ট পাচ্ছে, আমি কোনো ইভেন্টে আমি খেলা দেখতে গিয়েছি। আমি তখন হাফ প্যান্টও পরে যাইনি, কিংবা আমি খেলার কোনো পোশাক পরে যাইনি, এমনি একটা সাদা টি শার্ট, বিকেএসপির যেটা খেলা দেখতে যাওয়ার যে ড্রেস, সেই ড্রেস পরে গিয়েছি। এবং ওই বড় আপুই আমাকে ড্রেস দেয় এবং হচ্ছে চেস্ট নাম্বার টাম্বার যা ছিল আমার সেগুলো আমাকে পরানো হয়, এবং বলা হলো যে হচ্ছে তুমি 400 মিটার দৌড়াবা। এখন জীবনের প্রথম লাল টার্ফে কম্পিটিশন করব। দেন আমি স্টার্ট করে দিলাম দৌড়। কম্পিটিশন শেষ করার পর্যন্ত 300 মিটার পর্যন্ত আমি দৌড়ে এসেছি। আর 400 মিটার মানে শেষ করা যে 100 মিটারটা থাকে, ওটা আমি কিভাবে শেষ করেছি জানি না। আব্বু আম্মু আল্লাহ এই সব বলেছি। আর দেন হচ্ছে 1 ঘন্টা নাই শেষ করার পরে, মানে সেন্সলেস হয়ে গিয়েছি কিংবা কিছু, আমার কোনো জ্ঞান নেই। শেষ হয়েছিল এবং ফার্স্ট হয়েছে ওটাতে। পরে আমি কিছুক্ষণ মানে যখন আমাকে সবাই কথা বলছে এই তুমি ফার্স্ট হয়েছো, আমি না, আমি বিশ্বাস করি না, আমি তো দৌড়াতেই পারিনি, আমি কিভাবে ফার্স্ট হলাম। তো ওটা হচ্ছে শুরু ছিল। এবং আমার সবসময় মাথায় কাজ করতো আমি ফার্স্ট হওয়া আমার কাজ করতো না, কাজ করতো যে আমার ফুল ফ্রি হতে হবে। মানে বাবার ওই টাকাটা আমি প্রতি মাসের যে মাসিক বেতন, এটা আমি অফ করতে পারবো কিভাবে। তো আমাকে আমি যেটা জানতে পারলাম 6 মাস 7 মাস পরে, সেটা হচ্ছে ভালো খেললে এবং কিংবা ভালো পড়াশোনায়, দুটোতে যে কোনো একটাই তুমি যদি A+ পাও, তাহলে বিকেএসপি তোমাকে 1 বছরের ফুল ফ্রি করবে। আচ্ছা। দেন আমার চিন্তা থাকলো, টার্গেট হয়ে গেল ফার্স্ট হওয়া কোনো বিষয় না। ফার্স্ট হলে তো আমি 2000 5000 যাই হোক একটা অ্যামাউন্ট পাবো, কিন্তু ওই অ্যামাউন্ট দিয়ে তো আমার সারা বছরের বেতন মকুব হবে না, ফার্স্ট হব না। আমি হচ্ছে বেতন মকুবে লেগে গেলাম। বেতন মকুব করতে হলে আমাকে ভালো পারফর্ম করতে হবে। তো পড়াশোনায় তো আমি ফার্স্ট হতে পারছি না, A+ পাচ্ছি না, সবকিছু মিলে। তাহলে খেলাধুলাতে যখন ইভালুয়েশন টেস্ট হতে থাকলো এবং এই খেলা হতে থাকলো, তখন A+ পাওয়া যায় যেভাবে, সেভাবে করতে থাকলাম। এবং 1 বছর পর থেকেই আমি আসলে ফুল ফ্রি করতে থাকলাম। এবং প্রতি বছরই দ্রুততম বালিকা, দ্রুততম কিশোরী, দেন 2014-তে দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছি। চমৎকার চমৎকার। এই যে দ্রুততম কিশোরী, দ্রুততম মানবী, পরিবারের অনুভূতিগুলো যদি জানতে চাই একই সঙ্গে। এবং আপনি যেটি বলছিলেন যে 1 বছর পরেই আপনি পুরোপুরি ফুল ফ্রিতে চলে গেলেন, বাবা মার অনুভূতিটা যদি জানতে চাই আপনার মুখে। বাবা মায়ের অনুভূতি তখন আসলে অনেক দূরে থাকি আমি। তো আমাকে তখন তারা বলতে থাকলেন যে আমার তো পয়সা দিতে হচ্ছে না, কিন্তু তারপরেও কিছু কিছু খরচ থাকে যেটা বহন করতে হয়। তো সেগুলো করতে আসা যাওয়ার ভাড়া, আদার্স অনেক কিছু তাদের জন্য কঠিন হতে থাকে। তো আমি 2009 সাল থেকে আমার কোচকে পেয়েছিলাম, আব্দুল্লাহ এল কাফি কোচ। আমাকে 2009 থেকে এখন অবধি আমার ট্রেনিং, আমি তার হাত ধরেই বড় হয়েছে। এবং এই পর্যন্ত যে রেকর্ডগুলো করেছি সবগুলোই তিনি আমার পাশে আছেন জন্যই আমি পারছি। তো সেই সময় থেকেই আসলে আমি স্ট্রং হতে পেরে, শক্ত হতে পেরেছি। এই কারণেই 9 সাল থেকে এই জিনিসগুলো যেগুলো আমার প্রয়োজন হতো সবকিছু মিলিয়ে আমাকে স্যার অনেক বেশি সাপোর্ট করতেন, বিকেএসপি আমাকে অনেক বেশি সাপোর্ট করতেন। এবং বাবা মায়ের তখন একটা আস্থা তৈরি হলো আমার প্রতি যে না, মেয়েকে আমরা সঠিক ট্র্যাকে, সঠিক রাস্তায় দিতে পেরেছি এবং সে ভালো আছে এবং তার নিয়ে আমাদের আর
খুব একটা বেশি চিন্তা করতে হবে না। মানে এটা মোটামুটি বাবা মা নিশ্চিত একটা নিশ্চিত জায়গায় হয়ে গেল। যায় যে আমার প্রতি তাদের একটা আস্থা তৈরি হয়ে গিয়েছে এবং তারা আমার প্রতি একটা এটার কারণ বিশ্বাস হয়তোবা হয়েছে। আপনি আপনার জায়গা থেকে আপনার কার্যক্রমগুলো সঠিকভাবে চালিয়ে নিচ্ছিলেন, সেই কারণে এই আস্থাটা। 2016 সাল গ্রীষ্মকালীন অলিম্পিকে আপনি অংশগ্রহণ করলেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন। বিষয়টা কিন্তু একই সাথে অসাধারণ এবং আপনার জন্য ভীষণ চ্যালেঞ্জিং। তো এই দুইটা বিষয় নিয়ে একটু শুনতে চাই ছোট্ট করে। 2014 পর থেকে ডে বাই ডে আমি হচ্ছে 100 মিটার, 200 মিটার, 100 মিটার রিলে, 400 মিটার রিলে একটার পর একটা রেকর্ড ব্রেক করতে থাকি এবং 200 মিটারে বারংবার রেকর্ড ব্রেক করেছি, 100 মিটারেও করেছি, রিলেতে লাস্ট গেমসেও করেছি। বাট 16 সালে যেটা রিও অলিম্পিক, সেটার একটা কথা হচ্ছে আমি 3-4 দিন আগেও জানতাম না যে আমি অলিম্পিক খেলতে যেতে পারছি। তার আগেও অনেকগুলো গেমস খেলেছি, বাট এটার অনুভূতিই অন্যরকম। অলিম্পিকটা তো আসলে সব থেকে বড় আসর। তো সেই ক্ষেত্রে এটা আমার সবসময় স্বপ্ন থাকতে থাকে যে দ্রুততম বালিকা যখন হয়েছি কখন দ্রুততম কিশোরী হব, দ্রুততম কিশোরী যখন হয়েছি কখন দ্রুততম মানবী হব। এন্ড যখন দ্রুততম মানবী বারংবার হতে থাকলো এবং তখন মনে হলো যে আমি কখন অলিম্পিক খেলবো। গোলগুলো আস্তে 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 বড় হতে থাকলো এবং আমার দৃষ্টি আসলে অন্য কোনো সাইডে যেতে থাকে না, ওই একটা জায়গায় ফোকাস থাকতে থাকলাম এবং হচ্ছে আমি ওটা নিয়েই চিন্তা করতে থাকলাম। তো প্র্যাকটিস করছি, হঠাৎ আমাদের কল আসলো যে আমরা আসলে ওই গেমসে অংশগ্রহণ করতে যেতে পারছি না, আমাদের ওয়েল কার্ড আসছে না কিংবা কিছু একটা ঝামেলা। 7 দিন আগে এরকম শুনতে পেলাম। তো তখন আলটিমেট খুব মন খারাপ, খুব কষ্ট পাচ্ছি। দেন 3 দিন পরে আরেকটা রাত 12টার সময়, 12টার পরে আর কি আমরা জানতে পারলাম যে না, আমরা সিলেক্টেড, যে আমরা যাচ্ছি এই অলিম্পিক গেমসে। দেন আমার ওটা মনে হয়েছিল আমি স্বপ্ন দেখছি, এটা আমার স্বপ্নের একটা মানে ঘোর, আমি স্বপ্নের মধ্যেই আছি। দেন ভোর হচ্ছে আর সকালই হচ্ছে না। আমার কাছে ওরকমভাবে ফোনও নেই যে আমি মানে সোশ্যাল মিডিয়া কিংবা কোথাও দেখবো। দেন সকাল হচ্ছে, পেপার পত্রিকা কখন দেখবো, মানে আসলে কি সত্য নাকি এটার কোনো মানে স্বপ্ন দেখছি কিনা, কেউ ভুল তথ্য দিচ্ছে কিনা। তো আমার যতক্ষণ না পেপার পত্রিকায় দেখলাম ততক্ষণ আসলে বিশ্বাস হলো না এবং আমার কোচ আমাকে জানালেন, ফেডারেশন থেকে জানাচ্ছিলেন, তখন আসলে নিশ্চিত হলাম। এবং দেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরা, খুব সুন্দরভাবে উপস্থাপন করার থেকে তৃপ্তি হয়তো বা মানুষ অনেক কিছু করে পাবে না। এটার আসলে অন্যরকম স্বাদ, এইটার অনুভূতি আসলে যে করে শুধুমাত্র সে নিজে এই অনুভূতিটা নিতে পারবে, অন্য কাউকে আসলে বলে বোঝানোর মতো। এবং এটার সঙ্গে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আসলে দেশের স্বর্ণ জেতাটা যতটা সহজ বলা যায়, দেশের বাইরে ততটাই কঠিন। সেখানে গিয়ে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আসলে সাকসেস হতে পারে না। এটার ক্ষেত্রে কি আমাদের কোনো ঘাটতি রয়েছে? মানে আপনি কি বলবেন সেই জায়গা থেকে? আমি সাফ মেডেলিস্ট, সেটা হচ্ছে রিলেতে আমি 2টা, সিনিয়রে 2টা এবং জুনিয়রে 2টা, 3rd মেডেল আমার রয়েছে, মোট 4টি। তো এটাকে গোল্ড মেডেল করতে হলে, আমি দেশ সেরা হতে হলে, আমি বিকেএসপির মতো একটা জায়গা পেয়েছি যেখানে দেশ সেরা হতে পেরেছি। তো এটার আপনি যদি আন্তর্জাতিক পর্যায়ে ফার্স্ট হতে চান, নিশ্চয়ই আপনার সেই পরিমাণ ফ্যাসিলিটি, সেই পরিমাণ সম্মিলিত প্রচেষ্টা, যেমন হচ্ছে আপনি খাবার ভালো খাচ্ছেন, তাতে আপনার ভালো পারফরমেন্স হবে না। শুধু খাবার ভালো খাওয়াতে, শুধু ট্রেনিং করছেন, অন্য আদার্স খাবার, ফুড সাপ্লিমেন্ট, আপনার হচ্ছে ফিজিও, আপনার ডক্টর, আপনার ট্রেনিং, আপনার কোচ, আপনার ট্রেনিং ফ্যাসিলিটিস, ইকুইপমেন্টস, এনভায়রনমেন্ট, আপনার সব মিলিত প্রচেষ্টাই আপনার পারফরমেন্স। তো আপনি যদি পারফরমেন্স চান, বেস্ট পারফরমেন্স, পিক পারফরমেন্সের জন্য আপনার এই সবগুলোকে একসাথে কাজ করতে হবে এবং এটা করলে আমার মনে হয় যে এই 3rd মেডেল থেকে গোল্ড মেডেল পাওয়া অসম্ভব না, কঠিন। নিশ্চয়ই। এবং আপনি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে খেলছেন, সেই বিষয়টা নিয়েও যদি একটু জানি। 2014 সালে আমি ইন্টার পাস করি এবং বিকেএসপির অধ্যায় আমার শেষ হলো এবং আমি বাংলাদেশ নৌবাহিনীর সাথে যুক্ত হলাম। বাংলাদেশ নৌবাহিনী আমার সম্পূর্ণ সহযোগিতা করেন সব সময়। 2014 থেকে বিকেএসপির পরপরই আপনি যোগ দিলেন নৌবাহিনীতে? জি, আমার ইন্টার পরীক্ষা শেষ হতেই আমি হচ্ছে পরীক্ষা দিতেই নৌবাহিনীর সাথে, মানে তখন একটা প্রতিযোগিতা শুরু হয় যে কোন বাহিনী, এটা একটা ভালো দিক যেটা হচ্ছে নৌবাহিনী বাংলাদেশ, মানে অন্যান্য যে ইয়াগুলো
ফ্লোরে সংস্থা রয়েছে, তারা চেষ্টা করে বিকেএসপি থেকে যারা ভালো অ্যাথলেট তাদেরকে পিক করে নেওয়ার জন্য এবং হচ্ছে তাদের একটা ভালো একটা পজিশন দেওয়ার জন্য। তো আমার বাংলাদেশ নৌবাহিনীর সাথে কথা হলো এবং বাংলাদেশ নৌবাহিনীর সাথে আমি যুক্ত হলাম। দেন তার পাশাপাশি আমি যেটা করলাম, ইন্টার পাস করলাম, বাংলাদেশ নৌবাহিনীর সাথে যুক্ত হলাম। যে পয়সাটা আমি পেতে থাকলাম সেটা দিয়ে আমি হচ্ছে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আমার তো এতদিন ফুল ফ্রির একটা বিষয় ছিল, কিন্তু ইউনিভার্সিটিতে আমার তো ফুল ফ্রির বিষয়টা আরো অনেক কিছু থাকে যেটা আমার করতে হবে। মানে বিকেএসপির বাহিরে হচ্ছে খাবার থেকে শুরু করে সবকিছু এখন নিজের করতে হবে। তো সেই ক্ষেত্রে নৌবাহিনী আমাকে সব সময় সহযোগিতা করছেন এবং আমি সেই সহযোগিতায় পড়াশোনাটা এগিয়ে যাব, কিভাবে আমি পড়াশোনাটা করতে পারি। খেলাধুলার পাশাপাশি খেলাধুলা দিয়ে যেন পড়াশোনাটা কভার করতে পারি সেই পয়সা দিয়ে, সেটাই আমার তারপরের টার্গেট থাকলো। তো আমাকে শিক্ষিত একজন খেলোয়াড় হতে হবে, এটা আমার কোচ বলেন। একদম একদম সাধারণ একটা জায়গা থেকে আপনি বেশ চড়াই উতরাই পার করে আমি বলবো যে একটা অসাধারণ জায়গার দিকে যাচ্ছেন এবং আপনার যে চিন্তাটা সেটা ভীষণই প্রশংসার দাবিদার। অনেকেই আছে আপনার মতো জায়গা থেকে আসলে আপনি এখন যে জায়গায় আছেন সেখানে বা তার চেয়েও বেশি জায়গায় যেতে চায়, স্বপ্ন দেখে ছোটবেলা থেকে, তাদের জন্য কিছু বলতে চান? অবশ্যই, কারণ হচ্ছে আমি পারলে তারা আমার থেকে অনেক বেশি মনে করি যে ট্যালেন্ট। তো আমি যে জিনিসগুলো করতে পারিনি, হয়তো আমার দ্বারা সম্ভব হয়নি, অনেক কিছু হয়তো বা আমি দেশকে দিতে পারিনি, চেষ্টা করেছি, এখনো করছি। তো তারা যেন সেই কাজগুলো মানে তাদের ফোকাসটা যেন ঠিক রেখে শুধু কাজটা, নিজের কাজ যদি আমি করতে চাই এবং আমার জন্য আসলে সবাই আমাকে হেল্প করবে, এটা আমি বিশ্বাস করি। ছোট হোক, ছোট করেও সাহায্য করবে এবং আমার মনে হয় যে একদিন না করুক, 2 দিন না করুক, একটা সময় পরে আপনাকে সাপোর্ট আপনি পাবেনই কারো না কারো কাছ থেকে। আপনার লক্ষ্যে যাওয়ার জন্য আপনি এই সাপোর্টগুলো পাবেনই, আপনার যদি লক্ষ্য ঠিক থাকে এবং আপনি সেখানে পৌঁছাবেন। একদমই তাই। এবং মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, কিছু কিছু ক্ষেত্রে আমরা বারবারই সেটার প্রমাণ পাই এবং আজকের তার একটি উদাহরণ আসলে আপনি। এবং এগিয়ে যান আপনি, এগিয়ে যাক আপনার স্বপ্ন, সেই প্রত্যাশা জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।